আসসালামু আলাইকুম। আজ ১৯ জুলাই ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের মহাসমাবেশ, আর এ সংবাদটি দিয়েই শুরু করছি আজকের খবর। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সভা সমাবেশ করছে দলটি। টানা ১৫.৫ বছর কোণঠাসা ছিলেন এ দলের নেতা কর্মীরা। আওয়ামী লীগ সরকার পতনের ১ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবারের সমাবেশ ঘিরে আগের দিনই দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয়েছেন। সমাবেশ সফল করতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে দলটি। সারা দেশ থেকে নেতা কর্মী সমর্থকদের আনা হয়েছে। সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে কাজ করছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দেবে দলটির শীর্ষ নেতারা। জানা গেছে আজকের সমাবেশ থেকে বেশ কিছু দাবি তুলে ধরবে জামায়াত। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আজ সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বেলা ২টায় এই সমাবেশ থেকে ডানপন্থী ও সমমনা দলগুলো মিলে বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। এবার গোপালগঞ্জ পরিস্থিতির খবরে দেখা যাচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রমজান মুন্সি নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের উপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িতর অভিযোগে ৩টি মামলা হয়েছে। গত ২ দিনে সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ১৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এসব মামলায় অজ্ঞাতনামা আরও ২,২০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার থেকে গতকাল দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও আনেন। তিনি বলেন, দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁখে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দলীয় কর্মসূচিতে মির্জা আব্বাস এমন মন্তব্য ও অভিযোগ করেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে গতকাল শুক্রবার দেশজুড়ে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া করা হয়। রাজধানীর মিরপুর পল্লবীর বিআরটিসির বাস ডিপোর সামনে মহানগর উত্তর এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণে বিএনপি এ কর্মসূচি পালন করে। জুমার নামাজের পর বাইতুল মোকাররমে দোয়া ও মোনাজাত হয় ওলামা দলের উদ্যোগে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি থাকলেও কোনোভাবেই সংখ্যানুপাতিক আসন বন্টন বা পিআর পদ্ধতি চায় না বিএনপি। সংসদের নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন চায় দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী সপ্তাহের সংলাপে দলের পক্ষ থেকে এ অবস্থানে তুলে ধরা হবে। গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থার একটা চরম উদাহরণ এই নারায়ণগঞ্জ শহর। এখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরো বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নাই। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে 5:30টায় নগরীর চাষারায় বিজয় স্তম্ভে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ড ব্যান্ড ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে 4টি ট্রেন ভাড়া করেছে দলটি। জামায়াতে ইসলামীর সমাবেশের জন্য 4টি ট্রেন ভাড়া নিয়ে প্রশ্নের মুখে পড়ে রেলপথ মন্ত্রণালয়, এবং এরপর রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে এতে নিয়ম ভঙ্গ করা হয়নি। অতীতে রাজনৈতিক সমাবেশের জন্য ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। জামায়াতকে ট্রেন ভাড়া দিয়ে 32 লাখ টাকা আয় হয়েছে। যেসব ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবার, সেগুলোই ভাড়া দেওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ হবে না। বিএনপির দুপক্ষের বিরোধে 15 ঘন্টা ফেরি বন্ধ শরীয়তপুর চাঁদপুর নৌ পথে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট দিয়ে প্রায় 15 ঘন্টা পর যান চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে ফেরিগুলো যানবাহন পারাপার করছে। এর আগে ফেরিঘাটের ইজারা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাত 3টার দিকে চাঁদপুর শরীয়তপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেন জেলার সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জিসান বালার লোকজন। অন্যদিকে নরসিংহপুর ফেরিঘাট দখলে নেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন দিদারের অনুসারীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভিসা প্রার্থীদের প্রতি কড়া সতর্ক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর পরিণতিতে আবেদনকারীর বিরুদ্ধে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি জালিয়াতির ক্ষেত্রে ফৌজদারি মামলাও হতে পারে। কাজ না করেই পকেটে 7 কোটি টাকা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা। গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা 102 জনের শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 1641 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় 3 যুবককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় মৌসুমে কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের পরিবর্তে বহিরাগত সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার অভিযোগ উঠেছে খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। অনলাইনে আবেদন করে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার কথা থাকলেও এই উপজেলায় হয়েছে উল্টো। এতে ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক চাষিরা। আর এই চিত্র শুধুমাত্র যে গোমস্তাপুরে তাই নয়, এই চিত্র সারা বাংলাদেশের অনেক এলাকারই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুর 12টার দিকে হাসপাতালের 10তলা ভবনের 2 নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ 3 আসন থেকে 4বার নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। চট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মোহাম্মদ মামুন নামের 37 বছর বয়সী এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের খুলশী থানার টাইগার পাস মোড়ে গতকাল শুক্রবার দুপুরে নালা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। চট্টগ্রামের আরেকটি খবরে দেখা যাচ্ছে, একটি নির্মাণাধীন ভবনের 9 তলা থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবারে। নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহে প্রতীকী ম্যারাথনে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শুক্রবার ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ ম্যারাথন চলাকালীন অসুস্থ হয়ে পড়ে অসংখ্য শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর অসুস্থ 4 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিগঞ্জে 2 যুবক সহ 4 জনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। এই মদ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সুইপার কলোনি থেকে তারা সংগ্রহ করেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। ওরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পায়তারার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকালে সাপ্তাহিক ছুটির দিনেও কলেজের মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এই কর্মসূচিতে অংশ নেন কলেজটির 25 এবং 26তম ব্যাচের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া শেখ হাসিনার হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগের বিরুদ্ধে এখন নির্বাচন কমিশনের কিছু করার নেই। দুর্নীতি দমন কমিশনের পাঠানো চিঠির জবাবে একথা জানিয়েছে নির্বাচন কমিশন। ডেঙ্গু পরিস্থিতির খবরে দেখা যাচ্ছে, গত 24 ঘন্টায় আরও 114 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মারা গেছেন 1 জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন তারা যেন বিদেশি রাষ্ট্রগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের নিরপেক্ষতা বা স্বচ্ছতা নিয়ে কোনো মন্তব্য না করেন। গত বৃহস্পতিবার রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ নোট থেকে এ তথ্য জানা গেছে। গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে ইসরায়েল। এরপর থেকে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় তারা ধ্বংসযজ্ঞ শুরু করেছে। উপত্যকায় ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরায়েল। এসব এলাকায় এক সময় বিপুল সংখ্যক মানুষের বাস ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইসরায়েলের সামরিক কমান্ডের নিয়ন্ত্রণে উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গতকাল শুক্রবার বিবিসির বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, গাজায় যেসব ভবন ধ্বংস করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। সিরিয়ার খবরে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে বেদুইন গোষ্ঠীর তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সীমিত সংখ্যায় 48 ঘন্টার জন্য সুয়েইদায় প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল শুক্রবার এ তথ্য জানান। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সময়ে রিজার্ভ বেড়েছে $4,106 কোটি বা 586.57%। বৈদেশিক ঋণ বেড়েছে $8,277 কোটি অর্থাৎ 363.19
শতাংশ। স্বল্পমেয়াদী ঋণ বেড়েছে 2040 কোটি ডলার বা 1275 শতাংশ। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন আজ। 1954 সালে সাতক্ষীরার পারুলিয়ায় তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়ার সময় আফজাল হোসেন প্রথমে মঞ্চ, পরবর্তী সময়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন। হয়ে ওঠেন নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা। পরবর্তী সময়ে গড়ে তোলেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। আফজাল হোসেন ভালো ছবি আঁকেন এবং লেখালেখিও করেন। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই নিউজ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।